আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। আজকে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2, বাংলাদেশের কৃষির উপরে তার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অলদো এটা পঞ্চম উইকের চতুর্থ অ্যাসাইনমেন্ট, সো অ্যাসাইনমেন্ট নাম্বার 4। ঠিক আছে, একজন একটু কনফার্ম করো যে তোমাদের আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা। তোমরা জি স্ক্রিন স্যার, দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন যখন দেখতে পাচ্ছ তোমাদের আমি এই অ্যাসাইনমেন্ট গুলো কিছু খুলেছি, বাট অনেকেরই কিছু সমস্যা আমি দেখতে পেয়েছি। যে সমস্যাগুলোর কথা আমি বলে দিই, বারবার বলছি যে এই রুব্রিক্স এর বাইরে যাওয়া যাবে না। এই যে রুব্রিক্সটা আছে, রুব্রিক্স এর দেখো, এই রুব্রিক্স এর যে 4টা পার্ট আছে। প্রথম নির্দেশক, কৃষি ও পরিবেশ। হ্যাঁ, কৃষি ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যায় অস্পষ্টতা, এটা মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? কৃষি কি, পরিবেশ কি, জাস্ট একটা একটু ভূমিকা দিবা। এরপরে দিবা কৃষি এবং পরিবেশের মধ্যে সম্পর্ক। সম্পর্কটা ব্যাখ্যা করবা যে পরিবেশে উপর কৃষির কিভাবে ধনাত্মক প্রভাব পড়ে, পরিবেশের উপরে কৃষির কিভাবে ঋণাত্মক প্রভাব পড়ে, দুইটারই ব্যাখ্যা দিবা, বাট কোনো উদাহরণ দেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে উদাহরণ ছাড়া কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা, একটা বা দুইটা পার্টিকুলার কারণ নিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবো, বাট উদাহরণ দিবা না। আর উদাহরণ সহ তোমার ব্যাখ্যা করতে হবে। সো তোমাদের প্যারা করতে হবে কয়টা? 4টা। 1, 2, 3, 4, এই 4টা প্যারায় 4 মার্ক। বারবার বলছি। এখন কথা হচ্ছে তোমরা অনেকেই প্রথম একটা বা দুইটা বা একটা পার্ট এত বড় করে লিখেছো, এর আগে দুইটা পার্ট দাওই নাই। সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মার্ক ওইভাবে পাবে না, কেন যেই পার্ট লেখোই নাই সেখানে আমি মার্ক কোথায় দিব? তাই না? বিষয়টা আমি বোঝাতে পেরেছি? তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার। অনেকে জিজ্ঞেস করো অ্যাসাইনমেন্ট নাম্বার কত? অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4। আর অধ্যায় হচ্ছে দ্বিতীয়, বাংলাদেশের কৃষি। এবং অ্যাসাইনমেন্টের টাইটেল এই জায়গাটা খালি রাখবা। তবে আমি যতটুকু বুঝেছি, যদি বোর্ড থেকে না দিয়ে দেয় তাহলে আমরা লিখবো যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তির ব্যবহার, এতটুকু। যদি বোর্ড কর্তৃক না দিয়ে দেয়, আমি বারবার বলছি, যদি বোর্ড না দিয়ে দেয় তখন আমার অ্যাসাইনমেন্টের যে টাইটেল আছে বা শিরোনাম আছে সেটা লিখবো হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি ও প্রযুক্তির ব্যবহার। ক্লিয়ার কিনা? এখন কথা হচ্ছে যে তোমাদের শিখন ফল মানে এইটা পড়ে আমরা কি কি শিখতে পারবো, জানতে পারবো, একটু খেয়াল করি। বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব আমাকে চিহ্নিত করে বিদ্যমান যে সংকট আছে সেটা উত্তরণের উপায় বা অভিযোজনের উপায় অনুসন্ধান করতে পারবে। সোজা কথা, কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হচ্ছে, কি কি সমস্যা, সেগুলো চিহ্নিত করবা এবং সেখান থেকে উত্তরণের উপায়গুলা কি কি সেগুলো বের করবো। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের কৃষি উন্নয়নে পারমাণবিক শক্তি, বায়োটেকনোলজি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এটা পুরোপুরি বইতে রয়েছে। বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, বিশেষ করে উন্নত বীজ উৎপাদনের ফলাফল মূল্যায়ন করতে পারবে। আর কৃষি উন্নয়নে গৃহীত নীতি ও কর্মসূচির উপরে সমর্থন দানের উদ্বুদ্ধ হবে। ঠিক আছে, তো এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনাটা কি? মূল আলোচনাটা হচ্ছে প্রথম নির্দেশনা। ক, খ, গ, ঘ কেউ লিখবে না, জাস্ট লিখবে কৃষি ও পরিবেশ। এরপরে তোমরা 4টা পার্টে ব্যাখ্যা করবে। দেখো নির্দেশনা, দেখো সংকেত, ধাপ বা পরিধি। প্রথম হচ্ছে কৃষি ও পরিবেশ, দ্বিতীয় হচ্ছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তৃতীয় হচ্ছে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি, চতুর্থ হচ্ছে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। এখন দেখো বিষয়গুলো, কৃষি ও পরিবেশ। হ্যাঁ, কারো কোনো কোয়েরি যদি থাকে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নাই। কৃষি ও পরিবেশ, কৃষি এবং পরিবেশ
বলতে কি বোঝা? আচ্ছা, যাই হোক, তোমরা 14 জন এখনো উপস্থিত আছো। তোমরা তোমাদের চ্যাট বক্সে নাম, রোল এবং সেকশন দিয়ে দাও। প্রত্যেকে চ্যাট বক্সে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন। ঠিক আছে? এখন দেখো, কৃষি ও পরিবেশ। কৃষি ও পরিবেশে কয়টা প্যারা হবে? আমাদের প্যারা হবে 4টা। কৃষি ও পরিবেশে প্যারা হবে 4টা। প্রথমে কৃষি এবং পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা অস্পষ্টতা। তার মানেটা হচ্ছে তোমার কৃষি এবং পরিবেশের যে সম্পর্ক রয়েছে, জাস্ট স্টার্টিং এ একটা ভূমিকা দিতে হবে। ভূমিকায় তোমরা কিভাবে লিখবে? যে লিখতে পারো যে বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। তবে অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশেও পরিবেশগত উন্নয়ন হচ্ছে এক ধরনের বড় চ্যালেঞ্জ। যেহেতু অর্থনৈতিক কার্যাবলী এখনো কৃষি সহ দেশের প্রাকৃতিক সম্পদের উপর বহুলাংশে নির্ভরশীল, সেহেতু কৃষির গুরুত্বপূর্ণ সেক্টর সমূহে জিডিপিতে অবদান টেকসই ও উন্নয়ন পরিবেশ দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়। এই তুমি একটা ভূমিকা দিয়ে দিলা। ঠিক আছে? এই ধরো একটা ভূমিকাও তোমাদের হয়ে গেল। এখন বলতেছে কৃষি এবং পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা। এখন কৃষি এবং পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা। এই তুমি এখানে কৃষিটা কি সেটা একটু বলতে পারো, পরিবেশটা বলতে কি বোঝায়, আমাদের চারিপাশে যা কিছু আছে সেগুলো নিয়ে আমাদের পরিবেশ। কৃষিটা কি? কৃষি হচ্ছে ধরো একটা সনাতন পদ্ধতিতে যখন একজন কৃষক মাঠে হাল চাষ করে, সেটা গরু দিয়ে হোক বা ট্রাক্টরের সাহায্যে হোক, সেটাকেই কৃষি বলে। এইভাবে মানে দিলা এক এক দুই লাইন। এরপরে কৃষি এবং পরিবেশ কিভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা তুমি ব্যাখ্যা করলা। যে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটা বললাম। বললাম পরিবেশ সংশ্লিষ্ট বিষয়াদি উন্নয়ন কার্যক্রমের সাথে সমন্বিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, সেটা বললাম। বলে জাস্ট একটু বললা যে মূলত পরিবেশ যদি ভালো থাকে তাহলে কৃষির উৎপাদন বাড়ে, আর পরিবেশ যদি খারাপ থাকে তাহলে কৃষির উৎপাদন কমে আসে। এবং পরিবেশ ভালো মানেটা কি? আমাদের পরিবেশটাকে সতেজ রাখতে হবে। সতেজ বলতে কি বোঝায়? বিশেষ করে আমাদের পরিবেশে দূষণ থাকে, বৈশ্বিক উষ্ণতা মানে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার ফলে কি হচ্ছে? কৃষির উপর বিরূপ প্রভাব পড়তেছে। কিন্তু ব্যাখ্যায় যাবা না, বারবার বলছি ব্যাখ্যায় যাবা না। কি কি বলছি দেখো, বাংলাদেশের পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন কৃষির উপর পজিটিভ এবং নেগেটিভ দুই দিকই প্রভাব ফেলে। হ্যাঁ, নেগেটিভ, পরিবেশ দূষণ তো নেগেটিভ, বৈশ্বিক উষ্ণতাও নেগেটিভ প্রভাব ফেলে, জলবায়ু পরিবর্তনও নেগেটিভ প্রভাব ফেলে। এখন এই নেগেটিভ যে প্রভাবগুলো ফেলে সেগুলো ব্যাখ্যা দিবা না, এখানে স্টপ করে দিবা। ঠিক আছে? আর এরপরে তুমি বলবা যে উদাহরণ ছাড়া কৃষি ও পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা দিবা। উদাহরণ ছাড়া কিভাবে ব্যাখ্যা দিবা? সেটা তুমি দিবা এইভাবে যে মানুষ পরিবেশ দূষণের জন্য দায়ী, বনভূমি ধ্বংস, কার্বন ডাই অক্সাইড নির্গমন, সিএফসি নির্গমন, বিশেষ করে আমরা বাসাবাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করি বা আমাদের এয়ার কুলার ইউজ করি, বিশেষ করে এখান থেকে ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস সিএফসি বের হয়। এছাড়া পরিবেশের প্রতি হুমকি স্বরূপ থাকে হচ্ছে প্লাস্টিক, পলিথিন সামগ্রী, পানিতে আর্সেনিক বিষের মিশ্রণ, শব্দ দূষণ, অপরিকল্পিত নাগরায়ন, মরণাস্ত্র উৎপাদন ইত্যাদির ফলে মানুষ নিজে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। ঠিক এভাবে লিখবা, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলছে। এখন পরিবেশ বিপর্যয়ের জন্য কি করছে? যেমন সিএফসি গ্রিন হাউস ইফেক্ট, বায়ুমণ্ডলে কি হচ্ছে? সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস বায়ুমণ্ডলীয় স্তরে এক একটা কি করছে? ফুটার তৈরি করছে, যার ফলে তোমার যখন সূর্য থেকে তাপ আসছে, এই তাপ সরাসরি বা রশ্মি সরাসরি স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, এবার বুঝতে পারছো?
স্যার হ্যাঁ, কথা আসতেছে না। কথা আসতেছে না, আমি তো শুনতেছি, তোমরা শুনতেছো না কেন? দেখো এবার বোঝা যায় কিনা। স্যার যদি আবার বলতেন ভালো হতো স্যার, আমরা বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি, একটু খেয়াল করো। যেমন কৃষি এবং পরিবেশের সম্পর্ক স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ আমি শুনতেছি, এখন শুনছো? একটু ধৈর্য ধরো, স্যার শুনবে, আপনার কথা ভেঙে সমস্যা নাই। ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে, তাহলে তোমাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে ফুল নেটওয়ার্ক। কথা বুঝছো? আমি তোমাদের কথা কিন্তু জি স্যার। ডিরেক্টলি শুনতে পাচ্ছি, জি স্যার। কিন্তু তোমরা যে নেট যায় নাই তোমার নেট কাছে গা। স্যারের নেটে, স্যারের যে জায়গায় থাকে বাসায় ওই জায়গায় নেটওয়ার্কের প্রবলেম দিতেছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে কিনা দেখো, শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে জি আবার স্যার। ই করলাম, সমস্যা নেই। ভালো করে কনসেন্ট্রেট করো সবাই। জি আচ্ছা, স্যার। যেখানে ছিলাম যে উদাহরণ ছাড়া কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথ ব্যাখ্যা, এখানে কোনো উদাহরণ দিবে না, জাস্ট বলবে যে বনভূমি ধ্বংস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন শহরাঞ্চল থেকে, এছাড়া হচ্ছে বাসাবাড়ি থেকে তোমার কি হয়, রেফ্রিজারেটর এবং এয়ার কুলার ব্যবহারের ফলে সিএফসি গ্যাস নির্গমন। ঠিক আছে, পরিবেশের প্রতি। এগুলা কি পয়েন্ট আকারে লিখতে হইব? না না না, পয়েন্ট না, জাস্ট প্যারা, কোনো পয়েন্ট নাই। একটা প্যারাই এটা শেষ করে দিবে 3 থেকে 4 লাইনে। আচ্ছা। ব্যাপারটা বুঝছো? 3 জি থেকে স্যার, 4 জি লাইনে স্যার। শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার এখানে তো হচ্ছে স্যার আমাদের হচ্ছে কৃষি ও পরিবেশের সম্পর্কটা আমরা ব্যাখ্যা করব। এখন স্যার আমরা ওই যে আপনি যে বলছেন ওগুলা লিখলে তো হচ্ছে যে পরিবেশটা কিভাবে দূষিত হচ্ছে, আমরা তো ওই না না কারণগুলো না, সেটা লিখতেছি। না, পরিবেশ দূষণ না, তোমার হচ্ছে কৃষির ক্ষেত্রে কি হচ্ছে পরিবেশের সম্পর্ক। যেমন পরিবেশটা আমরা কি করছি, যেমন কৃষি পরিবেশটা কি পজিটিভ ওয়েতে চেঞ্জ করতেছে, কিন্তু পরিবেশ যে আমরা দূষণ করছি, এই দূষণের ফলে কৃষি ক্ষতিগ্রস্তটা হচ্ছে। আমি ডিরেক্টলি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে সেই ব্যাখ্যায় কিন্তু আমরা যাব না। সেই ব্যাখ্যায় যাব আমরা এখানে, উদাহরণ সহ কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা, সেখানে যাব। আমার কথা হচ্ছে কৃষি এবং পরিবেশ একজনকে ছাড়া আরেকজন যে ওতপ্রোতভাবে জড়িত, একজনকে ছাড়া আরেকজন চলতে পারবে না, সেই সম্পর্কটা আমরা এখানে ব্যাখ্যা করব। ব্যাপারটা ক্লিয়ার? বুঝছো? জি স্যার। না স্যার, কে বুঝে নাই বলো। স্যার এখানে তো হ্যাঁ কৃষি এবং পরিবেশের সম্পর্কটা লিখবো, কিন্তু পরিবেশ দূষণের যে এটা লিখবো না। না, পরিবেশ দূষণের যে উদাহরণ সেটা এখানে দেয়া যাবে না, এখানে জাস্ট কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথ ব্যাখ্যাটা করবা। ঠিক আছে, কৃষি ফলে কি হয়, পরিবেশের উপরে কিভাবে প্রভাব পড়ে সেটা লিখবা, এবং পরিবেশটা যদি আশেপাশের পরিবেশ যদি ঠিক থাকে তাহলে কৃষির উপরে কিভাবে সেটা প্রভাব ফেলে সেটার ব্যাখ্যাটা আসবে। এখানে দুই একটা জাস্ট হিন্টস তুমি দিতে পারো, বিশদ আকারে কোনো কিছু এখানে বলবে না, উদাহরণ দিবে না। বোঝা গেছে? বুঝতে পারছো এবার? আর সত্যি কথা বলতে স্যার হ্যাঁ হ্যাঁ বিষয়টা, বলো। স্যার সত্যি কথা বলতে বিষয়টা এখনো স্যার ক্লিয়ার হয়নি আর কি। বিষয়টা আচ্ছা স্যার আচ্ছা, বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয় না। জলবায়ু আচ্ছা, 1 2 পরিবর্তনের ক্লিয়ার পরিবর্তন। হইছো? আগে এটা বলো, কৃষি এবং পরিবেশ 1 এবং 2 ক্লিয়ার হইছে কিনা? স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটা স্যার। প্রশ্ন আছে স্যার। হ্যাঁ এক একজন করে প্রশ্ন করো, বলো। স্যার এখানে তো 1 নাম্বার বলছে যে যদি ব্যাখ্যায় অস্পষ্টতা অস্পষ্টতা থাকে মানে তাহলে আপনি হচ্ছে 1 তোমার নাম্বার ভূমিকা দিবেন। আসতে হবে এখানে, ভূমিকা, কৃষি এবং পরিবেশের সম্পর্ক, ভূমিকা আসবে। স্যার হ্যাঁ স্যার তার চেয়ে যদি একটু ভালো হয় তাহলে আপনি হচ্ছে তো কৃষি ও পরিবেশের সম্পর্ক আংশিক ব্যাখ্যা যদি হয় তাহলে আপনি দিবেন হচ্ছে 2 নাম্বার। কিন্তু এই তো যেটা 4 নাম্বারে আছে উদাহরণ সহ কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা, হ্যাঁ আমি যদি সব কিছু মিলিয়ে দিই তাহলে আপনি 4 নাম্বার দিবেন, কিন্তু এইগুলো অস্পষ্টটাও দিতে বলতেছেন, আবার হচ্ছে না 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 কৃষি না, ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা। একটু খেয়াল করো, তোমাকে প্রথমে ভূমিকা আসতে হবে, কৃষি এবং পরিবেশের সম্পর্ক। এখানে জাস্ট ভূমিকাটা লিখবা, ভূমিকায় 1 এ 1। ব্যাপারটা বুঝাতে পেরেছি? আগের অ্যাসাইনমেন্ট গুলো যেভাবে করেছো ঠিক সেইভাবে। 2 নম্বর হচ্ছে এখানে কৃষি এবং পরিবেশের
সম্পর্ক ব্যাখ্যা, কৃষি কি পরিবেশটা কি সেটা এখানে চলে আসবে এবং কৃষি পরিবেশের যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করবা। কোনো উদাহরণ সহ বা উদাহরণ ছাড়া কোনো কিছু এখানে আসবে না। ক্লিয়ার কিনা? তৃতীয়ত হচ্ছে কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা। কৃষি কিভাবে পজিটিভলি পরিবেশের উপরে ইমপ্যাক্ট ফেলে সেটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে এবং পরিবেশ কিভাবে পজিটিভ এবং নেগেটিভ দুইভাবে ইমপ্যাক্ট ফেলে সেটার ব্যাখ্যা আসতে হবে। কৃষি কিভাবে পজিটিভলি এনভায়রনমেন্টের উপরে প্রভাব ফেলে সেটার ব্যাখ্যা তোমাকে এখানে দিয়ে দিতে হবে এবং পরিবেশ পজিটিভ, পরিবেশ যদি ভালো থাকে কৃষির উৎপাদন বাড়বে। পরিবেশ যদি খারাপ থাকে, খারাপ বলতে বোঝাচ্ছি দূষিত থাকে, তাহলে কৃষির উৎপাদন বাড়বে না, কৃষির উৎপাদন কমে আসবে। আর কৃষির উৎপাদন কমার সাথে সাথে কৃষির সাথে রিলেটেড সমস্ত জিনিসের উপর প্রভাব পড়বে। এখানে 2 থেকে 3 লাইন বা 4 লাইনের ভিত্তিতে আমরা শেষ করে দিব, এত ব্যাখ্যা আমাদের দরকার নাই। আর যখনই আমি চলে আসব যে কৃষি এবং পরিবেশের যথাযথ ব্যাখ্যা, তখন তোমরা চলে আসবে উদাহরণ দিয়ে চলে আসবে। যেমন তুমি রণজিৎ কুমার নাথ স্যারের বই যদি দেখো 84 পৃষ্ঠায় আছে, একটা উদাহরণ দিয়ে টোটালি ব্যাখ্যাটা আছে। পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, আমি 3টা পয়েন্ট বলেছি। পরিবেশ দূষণ হচ্ছে মূলত তোমার কি হচ্ছে, মূলত তোমার হচ্ছে সিএফসি গ্যাস নির্গমন। সেটা কিভাবে হয় সেটার প্রসেসটা একটু ব্যাখ্যা করবা। ক্লিয়ার? বিশ্বব্যাপী যে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে সেটা প্রবাহ চিত্র দিয়ে ব্যাখ্যা করবা এবং জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এগুলো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবা। ক্লিয়ার? স্যার এগুলো তো হচ্ছে আমাদের ক্ষতে লিখবো আমরা স্যার। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টটা তো আমাদের ক্ষতে। জলবায়ু পরিবর্তনের ইমপ্যাক্ট তোমার ক্ষতে না, তুমি ওইটা না, তোমাকে বলছে উদাহরণ সহ কৃষি এবং পরিবেশের যে সম্পর্ক সেই সম্পর্ক ব্যাখ্যা দিবা। কৃষি এবং পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা দিতে গেলে উদাহরণে তুমি কি লিখবা বলো? উদাহরণ কি দিবা বলো? যেমন স্যার উদাহরণটা হতে পারে একজন কৃষক তার জমিতে হুম কীটনাশক ব্যবহার করার ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে। হুম তারপরে এতে পরিবেশ দূষণ হচ্ছে। বা স্যার হ্যাঁ এই যে হ্যাঁ বলো হচ্ছে। আর তারপরে কীটনাশক ব্যবহার করলো, সেই কীটনাশকের পানিটা কোথায় গেল? মানে পুকুরে গেল বা হ্যাঁ পুকুরে জলাশয়ে গেল বা গেল, সেখানে নদীতে গেল। মাছের নদীর নদীর উপরে কি প্রভাবটা পড়ছে? নদীর যে ওটাকে কি বলা হয় সাইকোপ্লাঙ্কটন, হ্যাঁ সেটা কমে যাচ্ছে, যার ফলে মাছ চাষের উপর যে বিরূপ প্রভাব পড়তেছে মাছের উপরে, সেটার একটা ব্যাখ্যা হতে পারে। ঠিক আছে, এটা গেল কৃষি রিলেটেড তুমি উদাহরণ দিলা, কিন্তু পরিবেশ সম্পর্কে তুমি কি উদাহরণ দিবা সেটা বলো। পরিবেশ বলো তো দেখি কাফি। তাড়াতাড়ি বলো, সময় কিন্তু নাই। বুঝতেছি না স্যার। আচ্ছা, এখন এখানে ফাইনালি আমি কনক্লুড করে দিচ্ছি। তোমার উদাহরণ ঠিক আছে, কিন্তু ফাইনালি যেটা আমি কনক্লুড করছি, প্রত্যেকে কিন্তু একই উদাহরণ দিবা না, যে যার মতো করে উদাহরণ দিবা। যেমন উদাহরণ সহ কৃষি এবং পরিবেশের সম্পর্ক যথাযথ ব্যাখ্যা, যেমন কাফি একটা কথা বললো যে স্যার আমরা যখন মাঠে কীটনাশক দিই, রোগ বালাই দমনের বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করি, অথবা ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন রাসায়নিক যখন আমি প্রয়োগ করবি, সেখানে সেটা কি হচ্ছে, তোমার মাটির উর্বরতা কমে আসতেছে, সেটা একটা আছে। সেকেন্ড অপশন হচ্ছে যে যখনই ওখানে ওই পানিটা আমাদের নদী বা পুকুরে যাচ্ছে, যখনই ওই বাস্তু যে সংস্থান আছে সেটার উপরে নেগেটিভ সম্পর্ক পড়ছে। সাইকোপ্লাঙ্কটন, এগুলো হচ্ছে জৈব যে বৈচিত্র্য থাকে, জীব বৈচিত্র্য, সেটা নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে মাছের যে ফ্যাক্টরটা আছে, সেই মাছ চাষের যে ফ্যাক্টর বা মাছ যেখানে হয় সেটার উপরেও নেগেটিভ প্রভাব পড়ছে। সেই মাছ যখন আমরা খাবো আমাদের শরীরেও নেগেটিভ প্রভাব পড়বে। হ্যাঁ, সো এখানে কৃষি এবং পরিবেশ দুইটাই চলে আসছে এবং এভাবেও এটা ব্যাখ্যা করা যায়। আরেকটা ব্যাখ্যা করতে পারো যে কৃষি এবং পরিবেশের যে যথাযথ সম্পর্ক, এটা ব্যাখ্যা 4 থেকে 5 লাইনে শেষ করে দিবে। এত 1 মার্কের জন্য এত লেখার
তোমাদের কোনো গুরুত্ব নাই এবং দিবা না এত। তো উদাহরণ যেটা দিবা উদাহরণ স্পেসিফিক হবে। সবাই যে যেটা বললাম শুধুই এইটাই দিবা সবাই সেটা হলে হবে না। এক একজন এক একটা ব্যাখ্যা দিয়ে দিতে পারো। ঠিক আছে, গেল কতে চলে আসো। তোমাদের কি বলছে? জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখন কৃষিতে যখনই জলবায়ু পরিবর্তনের প্রভাব আসবে এখানে তোমাকে 7 থেকে 8টা পরিবর্তন দিতে হবে। 7 থেকে 8টা প্রত্যাশিত প্রভাবে ব্যাখ্যা করতে হবে এবং প্যারা আকারে। যখনই 8টা থাকবে ফুল তুমি 4-এ 4 পাবা। আচ্ছা, এটাও রণজিৎ স্যারের বইতে আছে, তোমরা দেখে নিতে পারো। নাম্বার 1 সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ঠিক আছে, নাম্বার 1 সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। নাম্বার 2 প্রাকৃতিক দুর্যোগ যেটা বললাম। নাম্বার 3 উৎপাদন হ্রাস। নাম্বার 4 লবণাক্ততার হার বৃদ্ধি। নাম্বার 5 কৃষি ভূমি হ্রাস। নাম্বার 6 খাবার পানির সংকট। নাম্বার 7 চাষাবাদ ব্যাহত। নাম্বার 8 খাদ্য সংকট। নাম্বার 9 নদীর প্রবাহ পরিবর্তন। নাম্বার 10 অজানা রোগের প্রকোপ বৃদ্ধি। নাম্বার 11 জীববৈচিত্র্য সমস্যা যেটা বললাম বায়োডাইভার্সিটি। নাম্বার 12 উদ্বাস্তু সমস্যা। এখন এই যে কৃষিতে জলবায়ু যে পরিবর্তন হলো, পরিবর্তনের যে প্রভাব হলো, সেই প্রভাব 7 থেকে 8টা, এখানে সর্বোচ্চ 8টা তুমি ব্যাখ্যা করতে পারবা। যেমন আমি কয়েকটা বলে দিই যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। একটু খেয়াল করো যে বিশেষজ্ঞদের মতে বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কি হবে? উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গড় 100 বছরে 10 থেকে 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উষ্ণতা বৃদ্ধির কারণে এ শতকেই বঙ্গোপসাগরের পৃষ্ঠের উচ্চতা প্রায় 1 মিটার বৃদ্ধি পাবে বলে গবেষণায় প্রকাশিত হয়েছে। এর ফলে বাংলাদেশের নিচু এবং উপকূলীয় এলাকা তলিয়ে যাবে। এই যে জলবায়ু যে পরিবর্তন হলো, পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে বাংলাদেশ সহ যে সমস্ত নিচু অঞ্চল আছে সেগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকই বেশি থাকে। ঠিক আছে, এছাড়াও তোমাদের যে জিনিসগুলো আছে, কাফি কিছু বলবা? তুমি কি রেইজ হ্যান্ড করেছো? জি স্যার, ওটা হচ্ছে স্যার বলো। এগুলো তো আমরা বই দেখে দেখে লিখবো তো স্যার। হ্যাঁ, তো স্যার আপনি আমাদের গ আর ঘটা যদি ভালো করে বুঝিয়ে দিতেন, এটা তো আমরা পারবো ঘটা। আচ্ছা, এরপরে আসো কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি। কৃষি উন্নয়নে যে ব্যবস্থাদি রয়েছে, তুমি যে কোনো একটি বিষয়ে গুরুত্ব দিবা কৃষি উন্নয়নে, সেখানে 1 পাবা। যে কোনো স্যার এটা আমি বুঝি না স্যার। হ্যাঁ, এখানে তো চূড়ান্তটা হচ্ছে 4 নাম্বার, আপনি এগুলো তো প্রত্যাশিত মার্ক, এটা তো নম্বর প্যাটার্ন। কিন্তু আপনি এখানে যে বলতেছেন যে এটা 4টা প্যারা দিতে হবে প্রথমে, হ্যাঁ, কৃষি উন্নয়নের যে কোনো একটি গুরুত্ব ব্যাখ্যা। হ্যাঁ, কিন্তু এইভাবে তো না, এইভাবে যদি হইতো তাহলে খ নাম্বারও আপনি দেখেন যে কৃষিতে জলবায়ু পরিবর্তনে 1-2টি প্রভাব, এভাবে কি দেবো? প্রথমে 1-2টি, তারপরে 3-4টি, তারপরে 5-6টি, নাকি না, না, একবারে না, 7-8টি সেটার দেবো? কথা বলছি না। 1 2 3 4 5 6টি তুমি প্যারা করে 8টা প্যারা করবা। 8টা প্যারায় 8টা পয়েন্টের ব্যাখ্যা আসবে, তাহলে 4-এ জি 4 স্যার, পাবা। আমিও ওটাই আগে বুঝাচ্ছি, তাহলে এখানে কেন কথা শুনো, আগে কথা শুনো, কি বলি সেটা শুনো। এই শিহাব, আগে স্যার কি বলে সেটা শোন, আগে কথা শোনো, বলিস না। শুনে তারপরে অ্যান্সার দাও। আর যদি তোমরাই বেশি বুঝো আমি বন্ধ করে দিই, লেকচার না নেওয়ার স্যার, কোনো আপনি মানে নাই। ক্লাস কন্টিনিউ করেন। তোমরাই এই যদি শিহাব বেশি চুপ বুঝো কর। তাহলে আমি বন্ধ করে দিই ক্লাস। তুমি তো আগে শুনবে, শুনে তারপরে তো অ্যান্সার দিবে, বা তোমার কোয়েরি থাকবে একটা নির্দিষ্ট সময়, আমি জিজ্ঞেস করবো যে হ্যাঁ তোমার বুঝতে পেরেছো কিনা। এখন তোমরা যদি তোমাদের মতো করে ব্যাখ্যা করো তাহলে তো আমার দরকার নেই। ওকে স্যার। আছে? সরি স্যার, আচ্ছা, স্যার আসলে অন্যান্য টিচাররা তো ওইরকমই করাইছিল স্যার, এর লাগা বলতেছে আর কি। না, মানে না, আমাদের ওইভাবে বুঝাইছে, ও যে মাত্র বললো স্যার। না, আমিও তো একই কথা বলছি যে এই যে যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব 7-8টি প্রভাব তুমি ব্যাখ্যা করবা। কিভাবে করবা? যেমন আমি বললাম সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তুমি অবশ্যই হেডিং দিবা না। হেডিং ছাড়া তুমি প্যারা করে লিখে দিবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যে ব্যাখ্যাটা আছে সেটা দিয়ে দিবা। সো এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানেটা কি? মানে আমি যখনই খাতা মূল্যায়ন করব, যদি আমি 2টা প্রভাব থাকে, 2টা প্যারা থাকে বা 2টা প্রভাবে প্রত্যাশিত আমি ব্যাখ্যা পাই, আমি দিব 1।
আমি বিষয়টা সেটা বলেছি। যদি 4টা প্রভাব থাকে, তার ব্যাখ্যা থাকে, তার সে পাবে 2। যদি 8টা থাকে তাহলে সে পাবে কত? 4। ব্যাপারটা ক্লিয়ার 4। না হলে জিজ্ঞেস হ্যাঁ করো, স্যার, আমি কোনো ওটাই সমস্যা নাই। বলছি। স্যার ঠিক তাহলে আছে? আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে এক্ষেত্রে যেরকম যে স্যার 5-6টা দিলে সে 3 পাবে, হ্যাঁ, 7-8টা দিলে সে 4 পাবে, ঠিক একইভাবে হ্যাঁ, স্যার কতে হচ্ছে উদাহরণ হ্যাঁ, ছাড়া যদি সে কৃষি সম্পর্কটা ব্যাখ্যা করে সে 3 পাবে, আর যদি হ্যাঁ, উদাহরণ সহ ব্যাখ্যা করে তাহলে 4 পাবে। এক্ষেত্রে 4 স্যার পাবে। আমরা যে উদাহরণ কিন্তু ছাড়া একদম প্রত্যেকটা আলাদা ব্যাখ্যা পার্টি করো। তোমার থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো, আমি শুনতেছি। আচ্ছা, আর কিছু বলার আছে তোমাদের? আচ্ছা, আচ্ছা, কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিই। এখন দেখো, কৃষি উন্নয়নে গৃহীত যে ব্যবস্থা দিই সেখানে কি কি বলেছে দেখো। এই টোটাল কৃষি উন্নয়নের ব্যবস্থা দিতে তোমাদের 4টা পার্টে আসতে হবে। ঠিক আছে? কৃষি উন্নয়নে পারমাণবিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি ও আইসিটি ব্যবহারের গুরুত্ব, উদাহরণ সহ ব্যাখ্যা। তুমি যদি শুধু ব্যাখ্যা দাও এই 3টার, তাহলে 3 স্যার পাবে। ক্লিয়ার হয়ে নিও। আর তুমি যদি উদাহরণ সহ এই 3টার ব্যাখ্যা দাও তাহলে পাবে 4 এ 4। ক্লিয়ার? যদি যদি একটার ব্যাখ্যা দাও, একটার গুরুত্বে ব্যাখ্যা দাও, 1 পাবা। যদি 2টার গুরুত্বে ব্যাখ্যা দাও, 2 পাবা। 3টার গুরুত্ব উদাহরণ সহ যদি প্রপারলি ব্যাখ্যা দাও তাহলে তুমি 4 এ 4 পাবা। ক্লিয়ার হইছো কিনা? জি স্যার। স্যার উদাহরণটা স্যার কিভাবে দিবে একটু যদি আচ্ছা, বলতেন এই যে স্যার। বায়োটেকনোলজি একটু খেয়াল করো। বায়োটেকনোলজির যে জিন ফরমেশন, ঠিক আছে? এটা তোমার রণজিৎ স্যারের বইতে 89 পৃষ্ঠায় আছে, একটু দেখে নিবে। ঠিক আছে? রণজিৎ স্যারের বইয়ের 89 পৃষ্ঠায় একদম এক্স্যাক্টলি উদাহরণ সহ ব্যাখ্যা আছে। বায়োটেকনোলজিটা কি সেটা আগে বলবে, যে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি হলো এরকম একটা বিষয় যা কোনো ব্যবহারিক উদ্দেশ্যে জীবকোষের কোনো উপাদান বা কাঠামোকে পরিবর্তন করে নতুন সৃষ্টিকে নির্দেশ করে। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন, টেকনোলজি শব্দের অর্থ প্রযুক্তি, অর্থাৎ কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে যে কোনো প্রযুক্তিতে ট্রান্সফার করাকে বায়ো প্রযুক্তি বা জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলে। ঠিক আছে? এখন দিবা যে উদাহরণটা দিবা যে আরএনএ এবং ডিএনএ যে ফ্যাক্টরটা সেটা চেঞ্জ করে বংশগতির ধারক এবং বাহক কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে আসা যায়, ইভেন মানব দেহের ক্ষেত্রে। যে তুমি যেমন এটা সম্প্রতি শুরু হয়েছে জাপানে। যেমন আমি একটা বেবি চাচ্ছি, এখন ওই বেবির আমি কি কি চাচ্ছি, ওই বেবি যাতে মেরিটোরিয়াস হয়, ওই বেবি যাতে টেকনিক্যালি সাউন্ড হয়। সো এই সমস্ত ক্রাইটেরিয়া তার ভিতরে যখনই থাকবে, সো তখন ডিএনএ এবং আরএনএ এর প্রভাবটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সেই ক্ষেত্রে ডিএনএ মানে কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। সেটার কিছু বৈশিষ্ট্য আমি পূর্ব থেকে বাবার এবং মায়ের দেহে কি করে দিব, বাইরে থেকে ইন করায় দিব। ইন করানোর ফলে যখন তাদের মাধ্যমে ওই বেবিটা জন্ম হবে, তখন বাচ্চাটা কি হবে, ওই গতির, ওই বংশগতির ধারা, ক্রোমোজোমের মাধ্যমে ওই বংশগতির ধারক, বাহক বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, তুমি এই টোটাল যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা তুমি পেয়ে যাবে রণজিৎ স্যারের বইয়ের 89 পৃষ্ঠায়। ঠিক আছে? এটা একটু দেখবে। এবং অবশ্যই আমি বারবার বলছি, এখানে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, পারমাণবিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব, এই 3টা একসাথে তোমাদেরকে দিতে হবে। যেমন আইসিটি ব্যবহারের যে গুরুত্ব, এখানে আমি একটু হালকা তোমাদের সাথে শেয়ার করি যে আইসিটি হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে? এই আইসিটি কিভাবে কাজ করে একটু খেয়াল করো। সাধারণত কৃষি সমস্যার সমাধান, জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধান, ফসল রোগের আক্রমণ, কীটনাশক প্রয়োগ, পরিবেশ বান্ধব কীটনাশক প্রভৃতি সম্বন্ধে ধারণা লাভ করা যায় কোথা থেকে, আইসিটি থেকে। যেমন আইসিটি ব্যবহার করে কৃষকরা তোমার প্রাকৃতিক যে দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, বন্যা এক্সেট্রা এক্সেট্রা যে দুর্যোগগুলো আছে, সেই দুর্যোগের আগের থেকে তোমরা পূর্বাভাস পেতে পারো।
তো এরকম করে তোমরা জাস্ট ব্যাখ্যা দিবা উদাহরণ সহকারে যে কিভাবে রিয়েলিস্টিক ক্ষেত্রে আইসিটির ব্যবহারের মাধ্যমে জৈব প্রযুক্তির ব্যাখ্যাটা চলে আসে। ঠিক আছে? তো এখানে পারমাণবিক কৃষি প্রযুক্তিটা বাদ রয়েছে। পারমাণবিক কৃষি প্রযুক্তিটা আমি বলে দিচ্ছি। ঠিক এভাবে পারমাণবিক তুমি কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করবে। পারমাণবিক কৃষি প্রযুক্তি বলতে কি বোঝাচ্ছে? কৃষিতে পরমাণু শক্তির ব্যবহার। এখন কৃষিতে যে পরমাণু শক্তিটা রয়েছে একটু খেয়াল করি। আমি সেটা বলছি একটু তোমাদের জানার জন্য। পরমাণু দ্বারা উৎপাদিত শক্তি হলো পারমাণবিক শক্তি। আর্নেস্ট রাদারফোর্ড 1903 সালে পারমাণবিক শক্তির সম্ভাবনার কথা বলতে শুরু করেন। নিউক্লিয়াস আবিষ্কারের পূর্বে এইচ.জি. ওয়েলস দ্বারা পরমাণু বিভাজন প্রক্রিয়াটি জনপ্রিয়তা পায়। সো পারমাণবিক শক্তিটা কি একটু শোনো, যে অণু বন্ধন শক্তি, এ শক্তি একটি পরমাণু নিউক্লিয়াস বিভাজনে সহায়তা করে। একটা পরমাণু যেমন H2 HH থাকে, এই HH এর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা বিভাজনে সহায়তা করে। এখন এই যে পরমাণু শক্তি, একটা অণুর মধ্যে দুইটা পরমাণুর যে শক্তি, এই শক্তি কিভাবে কৃষিতে কাজ করে এখানে আমি চলে আসছি। হ্যাঁ, দেখো উদাহরণ দিবা যে ফলন বৃদ্ধি এবং লবণাক্ততা সহিষ্ণু ধানের বীজ তৈরি করার মাধ্যমে, মিউটেশন ও জীব প্রযুক্তির মাধ্যমে অধিক ফলনশীল স্বল্পমেয়াদী ও লবণাক্ততা সহিষ্ণু জাতের ধানের বীজ উৎপাদন করা সম্ভব হয়েছে এই কৃষিতে পরমাণু শক্তি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে। এছাড়া বিভিন্ন ধরনের ধানের বীজ, বিশেষ করে BR29 যাতে ধানের বীজে রেডিয়েশন প্রয়োগ করে অধিক উৎপাদনশীল ও বৈচিত্র্যময় কি পাওয়া যায়, বীজ উৎপাদনে অধিক উৎপাদনশীল বীজ পাওয়া গিয়েছে। তো এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। এছাড়াও তুমি আরেকটা ব্যাখ্যা দিতে পারো, সেটা হচ্ছে খাদ্যশস্য, মাছ, মশলা, শুটকি সংরক্ষণে তোমাকে কি করা হচ্ছে, শক্তি সংরক্ষণে এই পরমাণু যে শক্তিটা আছে সেই শক্তিটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এইখানে তোমরা এই চারটা পার্ট, যখন পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের যে গুরুত্ব, এই গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করবে, তখনই কি করবে, 4-এ 4 পারবে। এখন এখানে বলা বাহুল্য যে পারমাণবিক শক্তি প্রযুক্তিটা কি 2 লাইনে লিখবে, জৈব প্রযুক্তিটা কি 2 লাইনে লিখবে, আইসিটি কি 2 লাইনে লিখবে। লেখে এক একটার সাথে পারমাণবিক শক্তি যখনই বললা সেটার উদাহরণ দিয়ে গুরুত্বটা ব্যাখ্যা করবা। ঠিক আছে? জৈব প্রযুক্তিটা কি, স্যার জৈব স্যার প্রযুক্তি একটু শেষ করি, আমি শেষ করি তারপরে শুনছি। জৈব প্রযুক্তিটা কি সেটার গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করবা। আইসিটিটা কি, আইসিটির গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করবা। এই 3টা পার্টের উদাহরণ সহ যখন ব্যাখ্যাটা থাকবে তখন ফুল তুমি 4-এ 4 পাবা। হ্যাঁ, এবার বলো, কে বলতে যাচ্ছে স্যার বলো। বইয়ে তো স্যার অনেক বড় বড় স্যার। জি কোনটা? স্যার, আমি বিপ্লব স্যার। হ্যাঁ বইয়ে স্যার বিপ্লব, বলো। ওই যে পারমাণবিক কৃষি প্রযুক্তি, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এত বইয়ে বড় স্যার লেখা যায় অনেক বড় পারমাণবিক? বড় দেওয়া আছে, ওখান থেকে হ্যাঁ, অল্প করে লিখবা, ছোট করে লিখবা যে পারমাণবিক কৃষি জি স্যার, প্রযুক্তিটা কি। হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম যে জি স্যার, উন্নত ধানের ও উন্নত জাতের ধানের বীজ উদাহরণ দিয়ে দিবা, যে BR29 উৎপাদনে কিভাবে বৈচিত্র্যময় বা বেশি সাফল্য পাওয়া যাচ্ছে সেটা একটা কথা বল, উদাহরণ দিয়ে জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিবা, তাইলেই হবে, সমস্যা নাই। ঠিক জৈব প্রযুক্তি, ঠিক আইসিটি ব্যাখ্যা দিয়ে দিবা। জি স্যার, বুঝা গেছে? ওকে, হ্যাঁ বলো, আর কারো 3টা কোনো উদাহরণ কোশ্চেন দিতে থাকলে হবে স্যার, বলো। জি আলাদা স্যার, আলাদা জি 3টা উদাহরণ। স্যার, হ্যাঁ, আলাদা আলাদা প্যারা করে দিতে হবে, 3টা প্যারা হবে। 3টা প্যারার ভিতরে উদাহরণ, যেমন তুমি পারমাণবিক কৃষি প্রযুক্তি নিলা, সে কি সেটা দিবা, দিয়ে উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে দিবা, এক প্যারায় উদাহরণ সহ ব্যাখ্যা এক প্যারায় দিয়ে দিবা, তাহলে শেষ। ঠিক একইভাবে জৈব প্রযুক্তিটা কি, উদাহরণ সহ ব্যাখ্যা এক প্যারায় দিবা, আইসিটিটা কি, উদাহরণ সহ ব্যাখ্যা এক প্যারায় দেবা। এখন ধরো কেউ উদাহরণ দিল না, ব্যাখ্যা দিল, ঠিক আছে, 3টারই উদাহরণ দিল না, শুধু ব্যাখ্যা দিল, তাহলে সে 3 পাবে, আর উদাহরণ সহ দিলে সে 4 পাবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। কৃষি যে প্রযুক্তি আছে সেই কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। এখন প্রথমে কি,
কয়টা গুরুত্ব দিতে হবে? 4টা গুরুত্ব দিতে হবে ব্যাখ্যা সহ। যদি 4টা গুরুত্ব ব্যাখ্যা সহ দিতে পারো তাহলে ইনশাআল্লাহ 4-এর 4 পাবা। বারবার বলছি 4টা গুরুত্ব যদি ব্যাখ্যা সহ দিতে পারো তাহলে 4-এর 4 পাবা। এখন কৃষি পদ্ধতি উদ্ভাবনের যে গুরুত্ব তোমার রণজিৎ স্যারের বইতে 92 পৃষ্ঠায় আছে। তারপরে তোমার ওইটাকে কি আক্তার স্যারের বইতেও আছে, জাস্ট একটু দেখবা। আমি বলে দিচ্ছি কিছু জিনিস। উদ্ভাবনের গুরুত্বের ভিতরে রয়েছে প্রথমটা হচ্ছে নতুন জাতের শস্য বীজ উদ্ভাবন। নতুন জাতের শস্য বীজ উদ্ভাবন। তারপরে হচ্ছে উদ্ভাবনের গুরুত্ব হচ্ছে এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ঠিক আছে, দক্ষতা বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, পরনির্ভরশীলতা হ্রাস পায়, আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। কি বলেছি? আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে নতুন জাতের শস্য বীজ কিভাবে উদ্ভাবিত হয় একটু খেয়াল করো। ব্যাখ্যাগুলো এভাবে দিবে: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় লবণাক্ততা ও খরাপ্রবণ এলাকার জন্য অথবা বন্যাপ্রবণ এলাকার জন্য বিদ্যমান কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ শস্যের নতুন জাত উদ্ভাবন করা জরুরি। তার মানে কি, লবণাক্ত এলাকায় কিভাবে তোমার উন্নত জাতের বীজের উদ্ভাবন করা যায়, অথবা খরাপ্রবণ এলাকায় কিভাবে, অথবা বন্যাপ্রবণ এলাকায় কিভাবে কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ ব্যবহারের মাধ্যমে ধানের যে নতুন জাত উদ্ভাবন করা যায় সেটা হচ্ছে অত্যন্ত জরুরি একটা বিষয়। সো এই ক্ষেত্রে BJRI এর 51তম জাত উচ্চ ফলনশীল তোষাপাত 8 এবং ব্রি উদ্ভাবিত বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ড রাইস B29 যা ভিটামিন এ রোগের প্রতিশোধ হিসেবে প্রমাণিত হচ্ছে। সো এটা চলে যাও নতুন জাতের খাদ্য শস্য বীজ উদ্ভাবন। সো এরকম করে হচ্ছে উৎপাদনশীলতার ব্যাখ্যা করবা, দক্ষতা বৃদ্ধির ব্যাখ্যা করবা, কর্মসংস্থান, পরনির্ভরশীলতা হ্রাস ও আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি। ঠিক আছে, এখন কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা একদম ফিল ফ্রি আমাকে জিজ্ঞেস করো। স্যার এই বুঝতে ক্ষেত্রে পারছো স্যার কিনা? 4টা কোশ্চেন স্যার, হ্যাঁ, গ এটা নাম্বারটা একটু ছোট হয়ে যায়, তাহলে কি সমস্যা হবে কিনা? না বুঝি নাই, কাফি আবার বলো। স্যার ওই যে বইতে তো স্যার 4টা যে ব্যাখ্যা সেগুলো একটু ছোট ছোট আর কি, এখন ছোট হয়ে গেলে সমস্যা হবে কিনা? না সমস্যা হবে না, 2-1 লাইন বাড়াই নিবা। যেমন এখানেও আছে এবং ওই যে রণজিৎ স্যারের বইতেও আছে, আবার আমার কাছে হচ্ছে আনন্দ মোহন বিশ্বাস, হ্যাঁ এখানেও আছে। দরকার হলে এই কিছু জিনিস আমি ছবি তুলে পাঠাই দিব না। ঠিক আছে, প্রত্যেকে আছে, একরকম স্যার। লেখো জি, না, স্যার। একটু একটু ভেরিয়েশন আইনো। ঠিক আছে, একরকম স্যার। দেখলে আবার সমস্যা হয়ে যাবে। জি স্যার, তাহলে স্যার আপনি ছবি তুলে পাঠিয়ে দিন স্যার লেকচার হ্যাঁ, শেষে। আমি ছবি তুলে কারো একটা মেসেঞ্জারে দিয়ে দিব না, কারণ এরকম গ্রুপ পেজে তো দেওয়া ঠিক হবে না। কথা বুঝছো?